দেখো মোল কনসেপ্ট, তো মোল কনসেপ্টের মধ্যে আমরা কি পাচ্ছি, মোল পাচ্ছি, তাই না? এই মোলটা হলো অ্যাকচুয়ালি একটা ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে পিল আর পাইল, যেটা প্রকাশ করছে কতগুলো বস্তুর সমষ্টিকে, অর্থাৎ কতগুলো বস্তু মিলে। যেমন আমরা কি জানি যে বাংলায় এক জোড়া বলতে কটা বস্তু বোঝায়, দুটো বস্তু বোঝায়, তাই তো? তেমন করে আমরা 6.023 × 10⁻23 সংখ্যক, যেটাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলে চিনি, সেই সংখ্যক অণু, আয়ন, সেটা হতে পারে মলিকিউল, সেটা হতে পারে অ্যাটম, আর সেটা হতে পারে আয়ন, এই সংখ্যাকে বোঝায়। অর্থাৎ এটাই হলো এক মোল। এক মোল ইকুয়াল টু 6.23 × 10⁻23। এখানে 2 ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মলিকিউল, অ্যাটম বা আয়ন্সকে বোঝানো হয়। ওকে, তো এই মোল কনসেপ্টটা তিনটের সঙ্গে লিঙ্ক করা আমাদের দরকার। একটা হচ্ছে নাম্বারের সঙ্গে, নেক্সট হচ্ছে ওয়েটের সঙ্গে, আর 3 নম্বর হচ্ছে ভলিউমের সঙ্গে। যেহেতু ভলিউমটা খুব বেশি ইউজফুল গ্যাসের ক্ষেত্রে বা গ্যাস টাইপের বা গ্যাসেস টাইপের সাবস্টেন্সের ক্ষেত্রে, তাহলে আমরা এই ভলিউমটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে ইউজ করব। মোল কনসেপ্টটা গ্যাসের ক্ষেত্রে ইউজ করব। তো গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কনসেপ্ট, নির্দিষ্ট কন্ডিশন অ্যাপ্লাই করা হয়, সেটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এসটিপি অর এনটিপি, যেটা প্রকাশ করে 1 atm প্রেসার অর প্লাস একসঙ্গে 0 কেলভিন টেম্পারেচার, 0 কেলভিন নয়, 273 কেলভিন টেম্পারেচার অর 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এটা আমরা একটু পরে শুরু করছি, আগে শুরু করবো নাম্বার দিয়ে। তো নাম্বারটা কি, নাম্বারটা আমি বলেই দিলাম। নাম্বারটা হলো 6.023 × 10⁻23 সংখ্যক মলিকিউল, অ্যাটম অর আয়ন, সেটা হলো এক মোল। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে ওয়েট, সেটার জন্য একটু জানতে হবে। যদি আমরা এটা ইউজ করি মলিকিউলের ক্ষেত্রে, তাহলে এই ওয়েটটা হলো মলিকুলার ওয়েট। ঠিক আছে, মলিকুলার ওয়েট কী করে বের করে আমরা জানি, যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মলিকুলার ওয়েট বের করে তোমরা জানো, এটা মলিকুলার ওয়েট হয় 44। যদি এটাকে গ্রামে প্রকাশিত করি তাহলে 44 গ্রাম, গ্রামে প্রকাশিত মলিকুলার ওয়েট। ঠিক আছে, তো এই মলিকুলার ওয়েটের সঙ্গে মোলের কনসেপ্ট কি, এই যে একটা অণুর ওজন বেরোচ্ছে, অ্যাটম মলিকুলার ওয়েট বেরোচ্ছে 44 গ্রাম, এটাই হলো এক মোল। বুঝতে পারলে? এক নম্বর যদি আমরা NH3 অণুর কথা বলি, সেটা একটা মলিকিউল, তাহলে এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট ইউজ করা হবে, আর এর ক্ষেত্রেও এক মোল ইকুয়াল টু হবে, যেমন এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট হয়েছিল 44 গ্রাম, এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট কত হয় 17, তাহলে নিশ্চয়ই 17 গ্রাম হবে। ঠিক আছে, এবার যদি এটা অ্যাটম হতো, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম, অ্যাটমিক ওয়েট ব্যবহার করতাম। তো অ্যাটমিক ওয়েট যেমন সোডিয়াম অ্যাটম, সেক্ষেত্রে অ্যাটমিক ওয়েট হলো 23, অর্থাৎ এর ক্ষেত্রে এক মোল ইকুয়াল টু হবে 23 গ্রাম অফ সোডিয়াম। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? যদি আয়ন হতো, আয়ন আর অ্যাটম প্রায় সেম, কারণ অ্যাটম থেকেই তো আয়ন তৈরি হয়। যদি অ্যাটম হয় Na, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তৈরি হয় Na+, তাহলে অ্যাটম থেকে আমরা কী করছি, আয়ন তৈরি করছি। তাহলে অ্যাটম ভেবেই আমরা আয়ন ভাববো, বা আয়ন হলেই আমরা অ্যাটম ভেবেই নেব, আর সেক্ষেত্রে আমরা অ্যাটমিক ওয়েটটা ব্যবহার করব। এবার চলে আসছি ভলিউম। তো ভলিউমটা বললাম এসটিপিতে, যদি এসটিপিতে না দেয়, টেম্পারেচার প্রেসার অন্য করে দেয়, তোমাকে এসটিপিতে নিয়ে এসে ভাবতে হবে। আর এক্ষেত্রে মলিকিউল, যেহেতু আমরা বললাম অণুর ক্ষেত্রে অণু আয়ন হতে পারে, আর যে কোনো অ্যাটমও হতে পারে, যেমন হিলিয়াম, এটা অ্যাটম, সেটাও তো গ্যাসের সাবস্টেন্স, তাই তো? তো এসটিপিতে এক মোল বলতে বোঝায় যে কোনো গ্যাসের 22.4 লিটার পরিমাণকে, অর্থাৎ এক মোল ইকুয়াল টু যে কোনো গ্যাসের 22.4 লিটার। ঠিক আছে, তো এইগুলো যদি আমি একসঙ্গে লিখি কি দাঁড়াচ্ছে, এক মোল মলিকিউল or atom or ion equal to হলো molecular weight for molecule
or atomic weight for atoms or formula weight কাদের ক্ষেত্রে ইউজ করা হয় আয়নিক কম্পাউন্ড বা সল্ট টাইপের কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে ফর্মুলা ওয়েট বা যেটা মলিকুলার ভাবতে পারো ফর সল্ট সেই পরিমাণ হবে 1 মোলের সঙ্গে সমান ইকুয়াল টু গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার সেটা এসটিপিতে হবে 1 মোল। তাহলে এই জায়গাটা যদি জানা থাকে তুমি যে কোনো অঙ্ক করে নিতে পারো খুব সহজে। আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা সম্বন্ধে আমাদের জানা দরকার সেটা হলো ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি কেন ইম্পর্টেন্ট? কারণ ভেপার ডেন্সিটি প্র্যাকটিক্যালি বের করা যায় এবং সেখান থেকে খুব সহজে যে কোনো অণুর মলিকুলার ওয়েট বের করা যায়। অ্যাকচুয়ালি এই মলিকুলার ওয়েটের সঙ্গে ভেপার ডেন্সিটি সম্পর্ক হলো m=2 ভেপার ডেন্সিটি। ঠিক আছে, তাহলে তুমি যদি ভেপার ডেন্সিটি বের করতে পারো তাহলে সেখানে তুমি মলিকুলার ওয়েট বের করতে পারো। তো ভেপার ডেন্সিটি অ্যাকচুয়ালি কি, এর ডেফিনেশনটা কি? ভেপার ডেন্সিটি হলো কোনো গ্যাস, যে কোনো গ্যাস হতে পারে সেটা H2 গ্যাসের তুলনায় যত গুণ ভারী। এবার যদি আয়তনটা চেঞ্জ করি তাহলে কী হবে? এই দুটো নিশ্চয়ই ওজনটা সেম হবে না, তাহলে সমপরিমাণ আমাকে আয়তন নিতে হবে। তার মানে যে কোনো গ্যাস হাইড্রোজেন গ্যাসের তুলনায় সম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেটাই তার ভেপার ডেন্সিটি। আর ভেপার ডেন্সিটি কি বললাম? মলিকুলার ওয়েটের হাফ আর মলিকুলার ইকুয়াল টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। ওকে, তো এভাবে বোঝা গেল। আচ্ছা, একটা ছোট কনসেপ্ট শিখে নেওয়া যাক, সেটা হলো ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েটকে ই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রথমে আমি সংজ্ঞাটা বলছি, সেই সংজ্ঞা থেকে আমরা কি করব, যেটা মেন আমাদের দরকার অ্যাপ্লিকেশনটা সেটা আমরা শিখব। ওকে, তো ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা, সেটা সংজ্ঞা হলো, আমরা জানি কি যে কোনো এলিমেন্ট হোক না কেন সেই এলিমেন্টটা আমরা এলিমেন্টকে ই দিয়ে প্রকাশ করলাম, এটা আমি এ দিয়ে প্রকাশ করতে পারবো, যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো। তো সেই এলিমেন্টটা হাইড্রোজেনের সঙ্গে চাইলেও যুক্ত হতে পারে, অক্সিজেনের সঙ্গে চাইলেও যুক্ত হতে পারে, আর ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে। মানে নর্মালি যে কোনো এলিমেন্টই 3টে এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কম্পাউন্ড তৈরি করে। হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড টাইপের কম্পাউন্ড তৈরি করে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড টাইপের কম্পাউন্ড তৈরি করে, ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ক্লোরাইড টাইপের কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট ওয়েট হলো অ্যাকচুয়ালি এদের বেসিসেই ভাবা হয়। যদি এমন হয় হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কোনো কম্পাউন্ড আছে, যেমন তোমার NH3, তাই তো এখানে কি হয়েছে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। যদি আমি বলি এর মধ্যে হাইড্রোজেন কতটা আছে, নাইট্রোজেন কত, টোটাল হলো 17 গ্রাম। এর মলিকুলার যেটা, সেটাই তো টোটালটাকে প্রকাশ করছে, তাই না? তাহলে একটা মলিকুলার ওজন হলো 17 গ্রাম। অ্যাকচুয়ালি একটা নয়, 1 মোলে হলো 17 গ্রাম। তার মানে আমি একটার মধ্যে 17 গ্রাম টোটাল, তার মধ্যে নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট কত আছে, সেটা হলো 14, হাইড্রোজেন আছে 3, টোটাল হয়েছে 17, তাই নাকি? আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে এই 14 গ্রামে 3 গ্রামের সঙ্গে যুক্ত হয়েছে, দিয়ে কম্পাউন্ডটা তৈরি হয়েছে। এবার এইটুকু জাস্ট মনে রাখতে তোমাকে, যে হাইড্রোজেনের 1 গ্রামের সঙ্গে এলিমেন্টে যতটা যুক্ত হয় সেটা হলো তার ইকুইভ্যালেন্ট ওয়েট। অক্সিজেনের 8 গ্রামের সঙ্গে যুক্ত হয় যতটা, সেটা হলো তার ইকুইভ্যালেন্ট ওয়েট। আর ক্লোরিনের ক্ষেত্রে হবে 35.5 গ্রামের সঙ্গে যতটা যুক্ত হয় সেটা। এইগুলো যেমন আমি গ্রামের বেসিসে দেখলাম, হতে পারে এটা ভলিউমের বেসিসে আছে, সেটা ফ্যাক্টর নেই, একই রকমভাবে। ক্লিয়ার? তো নর্মালি ভলিউমের ক্ষেত্রে ভাবা হয়। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যতটা ওই এলিমেন্ট যুক্ত হয়েছে, যত গ্রাম ওই এলিমেন্ট যুক্ত, সেটা হলো তার ইকুইভ্যালেন্ট ওয়েট। একরকমভাবে 8 গ্রাম, একরকমভাবে 35.5 গ্রাম হলো। নেক্সট আমরা কি করব, এলিমেন্টের কথা ভাববো। অক্সাইডের ক্ষেত্রেও সেম, যেমন তোমার ধরো ক্যালসিয়াম অক্সাইড, এক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে ক্যালসিয়ামের কতটা ইকুইভ্যালেন্ট ওয়েট হবে, তাহলে কী করবো আমরা, অক্সিজেনের এখানে ক্যালসিয়াম যদি 40 ভাবি, ঠিক আছে, আর অক্সিজেন হলো 16, টোটাল ওয়েট হলো, ওইভাবে বের করা যায়। তো এর মধ্যে 16 গ্রামের সঙ্গে যুক্ত হয়েছে 40 গ্রাম, অর্থাৎ 16 গ্রামের সঙ্গে যুক্ত হয়েছে ক্যালসিয়ামের 40 গ্রাম, তাই তো? তো আমরা কি জানি, 8 গ্রামের সঙ্গে যতটা যুক্ত হয় সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে 8 গ্রামের সঙ্গে যুক্ত হবে 40/16 ইন্টু 8 গ্রাম, অর্থাৎ 20 গ্রাম। অর্থাৎ
ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট হলো 22 গ্রাম। আমি ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম বলছি কেন? কারণ এটা চেঞ্জ হতে পারে। যেমন তোমার যদি FeO হয় তাহলে এখানে Feর একটা রকমের ইকুইভ্যালেন্ট ওয়েট হয়, যদি এখানে এটা ফেরাস 2+ অবস্থায় আছে, যদি ফেরিক হতো তাহলে সেক্ষেত্রে আর এক রকম হতো, কারণ এখানে 3+ স্টেটে আছে। বোঝা গেল? তাহলে আমরা এবার কিছু টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে কী করে এলিমেন্ট আর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করবো সেটা দেখা যাক। এগুলো তো এলিমেন্টের আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা শিখলাম। তো কম্পাউন্ড মেইনলি 3 টাইপের হতে পারে। একটা হতে পারে অ্যাসিড টাইপের কম্পাউন্ড, বেস টাইপের কম্পাউন্ড, আর একটা হলো সল্ট টাইপের কম্পাউন্ড বা আয়নিক কম্পাউন্ড। তো অ্যাসিডের ক্ষেত্রে যদি সেটা আর্হেনিয়াস টাইপের অ্যাসিড হয় সেটা কি করবে? H+ ত্যাগ করবে, তাই তো? যেমন তোমার H2SO4 যদি এক্সাম্পলে বলি, H2SO4 এর মধ্যে 2টা এরকম হাইড্রোজেন আছে যেগুলো প্রতিস্থাপনযোগ্য। এগুলো কি করতে পারে? OH- এর সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করবে, অর্থাৎ এটা হলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। তাহলে এখানে দুটো H+, দুটো OH এর সঙ্গে যুক্ত হয়ে 2 অণু জল তৈরি করবে। তো H2SO4 এর ক্ষেত্রে এরকম প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সংখ্যা হলো 2। ঠিক আছে, যেটা অ্যাসিডের ক্ষেত্রে বলা হয় ওই অ্যাসিডিক বা অ্যাসিডিক হাইড্রোজেন, বা বাংলায় বলা হয় ক্ষারগ্রাহিতা। আর এটাকে নর্মালি এক্স টার্ম দিয়ে প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কম্পাউন্ডের ক্ষেত্রেই ইকুইভ্যালেন্ট ওয়েটের বের করার সূত্র হলো M/X। এই এক্সটা বা এক্স টার্মটা কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যদি অ্যাসিড হয় তাহলে সেই এক্স টার্মটা হবে এই অ্যাসিডিক হাইড্রোজেনের সংখ্যা, যেমন ধরুন H2SO4 ক্ষেত্রে 2। যদি আমরা HCl নিতাম তাহলে সেক্ষেত্রে হলো 1। যদি আমরা H3PO4 এর কথা ভাবতাম তখন হতো 3, কারণ এখানে 3টে হাইড্রোজেনই প্রতিস্থাপন হতে পারে। বোঝা গেল? যদি আমরা H3PO3 এর কথা বলতাম না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন 3টে নয়, এখানে 3টে দেখতে পাচ্ছি, তবুও 3টে নয়, কারণ অ্যাকচুয়ালি এখানে 3টে হাইড্রোজেন প্রতিস্থাপন হয় না। যদি আমরা এটার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, NaOH এর সঙ্গে বিক্রিয়া করাই, 2 অণু জল বেরিয়ে আসে আর Na2HPO3 তৈরি হয়। ঠিক আছে, তার মানে এখানে 2টো হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে আর একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়নি। তাহলে সেক্ষেত্রে এর এক্স টার্মটা হলো 2। তাহলে H2SO4 এর ক্ষেত্রে E = কী হবে? M/2, কারণ এক্সটা হলো এখানে 2। HCl এর ক্ষেত্রে E = M/1 or M, তার মানে HCl এর ক্ষেত্রে মলিকুলার যা হবে ইকুইভ্যালেন্ট ওয়েটও তাই হবে। যদি আমরা বেসের ক্ষেত্রে বলি তাহলে বেসের ক্ষেত্রে OH- এর সংখ্যা এক্স টার্ম হিসাবে কনসিডার করা হয়। তাহলে যদি আমরা NaOH বলি তাহলে এখানে OH এর সংখ্যা হলো 1টি, তার মানে X = 1, আর এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে M/1। যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি তাহলে এখানে OH সংখ্যা 2 আর এর অম্লগ্রাহিত হলো 2, আর OH এর সংখ্যা হাইড্রোক্সাইড 2, তাই জন্য X হলো 2, তাহলে E = হবে M/2। বোঝা গেল? তাহলে এগুলো গেল সহজ জিনিস, কঠিন ব্যাপার নেই, খুব সহজে আমরা অ্যাসিড আর ক্ষারের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে পারি। সল্টের ক্ষেত্রে কী বের করবো? আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সেটা হলো Al2SO4(3). এটা একটা সল্ট, এটা তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর H2SO4 এর বিক্রিয়া। ঠিক আছে, ব্যালেন্স করছি না, আমি দেখালাম এমনি। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর H2SO4 বিক্রিয়া, এখানে জল বেরিয়ে আসবে আর সল্টটা তৈরি হবে। ঠিক আছে, তো কী করবো? আমি যদি এটাকে আয়নে ভাঙি কেমন হবে? 2Al3+ প্লাস 3SO4(2-). কী করে ভাঙতে হয়? এই 3টা যাবে এর মাথায়। আমরা জানি অ্যালুমিনিয়াম তো ধাতু, এরা কী করে সবসময় ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে প্লাস তৈরি করবে, তাহলে এখানে 3+ হলো। আর অ্যালুমিনিয়াম কটা আছে? 2টো, তাহলে 2Al3+ আর 3SO4(2-) SO4 বা সালফেট আছে 3টে, আর টোটাল চার্জ হবে নিউট্রাল। ওকে, তাহলে আমি এর মধ্যে থেকে আমি একটা যে কোনো বেছে নেব। আমি ধরো ক্যাটায়ন বেছে নিলাম, তাহলে এখানে এক্স টার্মটা কত হবে? টোটাল চার্জটা। টোটাল চার্জ বলতে এখানে যেমন অ্যালুমিনিয়ামে একটা চার্জ হলো 3, তাই 2টো চার্জ কী হবে? 3 × 6, তাহলে এখানে এক্স টার্ম হলো 6। তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে E = M/6, তার মানে মলিকুলার যা হবে তাকে আমি 6 দিয়ে ভাগ করতে পারি। আলাদাভাবেও এটা বের করে নিয়ে যোগ করে দিলেও বের করা যায়। যেমন এটার